সব তোরা ছিনিয়ে নিয়েছিস। তোরা কেউ বাঁচবি না। যতটা কষ্ট আমি পেয়েছি তার 100 গুণ কষ্ট তোরা রোজ পাবি। জাহান্নামের আগুনে জ্বলে তিলে তিলে মরবি তোরা। তোদের গোটা পরিবার সারখার হয়ে যাবে। এক সাচ্চা পীরের অভিশাপ রইল। কথাটা শেষ করেই বিরাট বটগাছটার ডালে ঝুলে পড়ল একজন লোক। তার সারা শরীর ছটপট করে উঠল। কিছুক্ষণের মধ্যেই আবার সেটা স্থির হয়ে গেল। তারপর শুধুই নিস্তব্ধতা। সুজা ভাই, সুজা ভাই! চিৎকার করতে করতে দৌড়ে এসে ঘরে প্রবেশ করল বছর 25-এর উত্তম মাঝি। কি হয়েছে বে? সকাল সকাল কাউতালি করছিস কেন? বিরক্ত কণ্ঠে প্রশ্ন করে সুজা শেখ। ভাই, ওই রহমত পীর আছে না, গায়ের দক্ষিণের ওই বট গাছের তলায় গলায় দড়ি দিয়েছে। আমি এক্ষুনি ওর লাশ দেখে আসছি। উত্তর দেয় উত্তম। একটা তার ছেলের হাসি হেসে উঠল সুজা। আপদ বিদায় হলো সালা, অনেক দিন ধরে যাওয়া ছিল, এবার জাহান্নামে গিয়ে জ্ঞান দেখ। উদ্বিগ্ন গলায় উত্তম বলল, ভাই, পুলিশ যদি এবার নড়ে সরে বসে তাহলে কি হবে? ফালতু কথা বলিস না তো। 13 বছর ধরে আমার চারদিকে কুত্তার মতো ঘুরে বেড়িয়েছে আরামিগুলো। আমি না বললে ওদের কথা বলার হিম্মত নেই, বুঝলি? চাপাখালির এই একটাই সুলতান। নমস্কার শ্রোতা বন্ধুরা, টিম স্কেয়ার চার্জারের পক্ষ থেকে রয়েছে আমি দিব্যেন্দু গোস্বামী, আজকের গল্পের সূত্রধার। আজকে আপনাদের জন্য আমরা পরিবেশন করছি লেখক বৈশম্পায়ন দাশের কলমে একটি গ্রাম বাংলার ভৌতিক কাহিনী, ইফরিতের গ্রাস। গল্পের সূত্রধার ও রাকি সালাউদ্দিনের চরিত্রে আমি দিব্যেন্দু গোস্বামী, মুখ্য চরিত্রে সৃজিতা, বর্ণালী, পার্থ অরণ্যদেব, দিব্যেন্দু দাস, শ্রীরূপ, অভিক এবং শুভধর। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণে কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণে ক্রিয়েটোভেনিয়া। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন লেখক বৈশম্পায়ন দাশের কলমে ইফরিতের গ্লাস। ক্রোধিত কণ্ঠে বলে উঠল সুজা শেখ। চাপাখালি ভারত বাংলাদেশের সীমানায় অবস্থিত একটি গ্রাম। একদা শান্তিপ্রিয় এই জায়গা বিগত 1 দশকে অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। এই সবের কাণ্ডারি সুজা শেখ, চাপাখালির বেতাজ বাদশা সে। তার পূর্ব জীবনের বেশিরভাগটাই ধোঁয়াশায় ভরা, কিন্তু হঠাৎ করে তার ধূমকেতুর গতিতে উত্থান হয়। মাছের ভেরির এক সামান্য মজদুর থেকে সে হয়ে ওঠে এক অতি প্রভাবশালী ব্যক্তি। চাপাখালির বাচ্চারা জানে সুজা ভাইয়ের কত ক্ষমতা। তার বিরুদ্ধে কেউ যাওয়ার সাহস করে না। বিছানা ছেড়ে এবার ব্যালকনিতে যায় সুজা। আজকে বেশ সুন্দর লাগছে আবহাওয়াটা। বুক পকেট থেকে এবার ফোনটা বার করে সে একটা নম্বরে ফোন লাগায়। ক সেকেন্ডের মধ্যে ফোনের ও প্রান্ত থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসে। মর্নিং আব্বু, আমি তোমায় ফোন করতেই যাচ্ছিলাম। হেসে বলে সুজা, তুই ভালো আছিস তো রুবিকা? আজ কোটায় আসছিস গ্রামে? আমি খুব ভালো আছি আব্বু। আজ সন্ধ্যে 6টার মধ্যে আমি পৌঁছে যাব বাড়িতে। আর আব্বু, আমার বান্ধবী আলিয়া, ও আসছে আমার সাথে চাপাখালি। উত্তর দেয় রুবিকা। সে ঠিক আছে, তুই সাবধানে আসিস। সন্ধ্যেতে দেখা হচ্ছে, কেমন? চল, খুদা হাফিজ। এই বলে ফোনটা রেখে দেয় সুজা। তার মুখে একটা বাঁকা হাসি খেলে যায়। এবার একটা নতুন জিনিস চেখে দেখবে সে। নাফিসা, হুমায়রা, সঞ্চিতা, রুবিকার অনেক বান্ধবীকেই সে ভোগ করেছে বিগত কয়েক বছরে। শহুরে মেয়েগুলোর মধ্যে একটা আলাদাই মজা আছে। কোনো ভনিতা করে না, ওরা উল্টে আরো উৎসাহী হয় তার সাথে ফুর্তি করতে। কিন্তু সে সমস্তটাই করে এসেছে খুব সন্তর্পণে। রুবিকা এই সব ব্যাপারে কিচ্ছুটি জানে না, ও জানতেও পারবে না। উত্তমের দিকে তাকিয়ে সুজা বলল, চল, চার নাস্তা সেরে এবার অফিস যেতে হবে, অনেক কাজ বাকি আছে, চল। এই বলে সে আবার ঘরে চলে গেল।
উত্তম তার পিছন পিছন ঢুকলো ঘরে। ডিএসপি ইব্রাহিম মণ্ডল ক্ষুব্ধ। রহমত পীর মরায় তার কিছু সাগরে থানার সামনে এসে জটলা পাকাচ্ছে। এইসব দুকৌড়ির মালগুলোকে সে সহ্য করতে পারে না। কোনো কাজ নেই, শুধু ঝামেলা করা। অনেকক্ষণ ধরে এসব চলায় সে এবার চেয়ার ছেড়ে উঠে বাইরে বেরোলো থানার। দৃঢ় কণ্ঠে প্রদর্শনকারীদের ধমক দিয়ে ওঠে সে। এই শালা, বন্ধ কর তোদের নাটক। সকাল সকাল কি শুরু করেছিস? হ্যাঁ, বেশি বেগর ভাই দেখলে না এক্ষুনি হাজতে ঢুকিয়ে দেবো। তার এই ধমকে কাজ হলো। একটু থামলো প্রদর্শনকারীর দল। তাদের মধ্যে থেকে একজন গ্রামবাসী বলে উঠল, আমাদের পীর সাহেবের এই পরিণতি কার জন্য আপনারা জানেন? শেখ সুজার বিরুদ্ধে কেন কিছু করছেন না আপনারা স্যার? মাথা গরম হয়ে গেল ইব্রাহিমের। সে গর্জে উঠল, এখন তোদের থেকে আমার ডিউটি শিখতে হবে? তোদের পীর সাহেব আত্মহত্যা করেছে, ইসলামের তহিন করে নিজেই নিজের প্রাণ নিয়েছে, আর আমি তোদের কথার মতন যে কাউকে গ্রেপ্তার করব? চুপচাপ এখান থেকে চলে যা, আর ওখানে সমাধিস্থ কর। যা যা। ক্ষুব্ধ গ্রামবাসীর চোখে আগুন জ্বলে উঠল। সে বলল, পীর সাহেবের তহিন শেখ সুজা করেছে, ওর পরিবারকেও ছাড়েনি শয়তানটা। আজুর হুকুমত তাইও বদমানি করেছে, কিন্তু আল্লাহর বিচার অন্তিম বিচার। আল্লাহ ক্ষমা করবে না ওকে। ওর সমস্ত পাপীর সাজা ওকে এখানেই পেতে হবে। এই বলে পীর রহমতের সব সাগরেদরা চলে যায় থানা থেকে। ইব্রাহিম মনে মনে হেসে বলল, এই যুগে ক্ষুধা কাউকে শাস্তি দিতে পারে না, এই যুগে মানুষই মানুষকে শাস্তি দিতে পারে। আবার থানার ভিতরে চলে যায় সে। বিকেল 6:30। চাপাখালির চারিদিকে আজ কেমন যেন একটা শোকের ছায়া। গ্রামের পরিবেশটা ভালো লাগছে না আজ। গ্রামের 200 বছরের পৌর মসজিদের পাশের এক পরিত্যক্ত কবরস্থানে একটা মানুষ প্রবেশ করল। এই কবরস্থানে বিগত 20 বছরে কোনো কবর দেওয়া হয়নি। জায়গাটার বেশ বদনাম আছে। খুব পোর খাওয়া অপরাধীরাও এখানে পা রাখার আগে দুবার ভাবে। কিন্তু আজ এখানে এত বছর পর কোনো মানুষের আগমন ঘটেছে। লোকটা এগিয়ে গেল সোজা কবরস্থানের ভিতরে। তারপর বাঁ দিকে মুড়ে গিয়ে একটা কবরের পাশে হাঁটু গেড়ে বসল। একটা মন্ত্র বিড়বিড় করে আউড়ে গেল সে। মন্ত্রোচ্চারণের সাথে সাথে সে এবার নিজের কাঁধের ব্যাগ থেকে বার করল একটা বোতল। বোঝা যাচ্ছে তার ভিতরে একটা গাঢ় রঙের তরল আছে। এবার বোতলটার মুখ খুলে কবরের উপর তরলটা ঢেলে দেয় লোকটা। এটা যে রক্ত! তারপর সে ব্যাগ থেকে কিছু চুলের ও নখের টুকরো ছড়িয়ে দেয় কবরের মাটির উপর। মন্ত্রোচ্চারণ চলতে আছে একই রকমভাবে। বাতাসটা খুব ভারী হয়ে এসেছে। কোথায় যেন একটা শেয়াল ডেকে উঠল। কবরস্থানকে গ্রাস করতে লাগলো এক অমঙ্গলের ছায়া। আধ ঘন্টা পর মন্ত্রোচ্চারণ বন্ধ হলো। লোকটা এবার উঠে দাঁড়ালো। তার চোখ দুটো ভাটার মতো জ্বলছে। মুখে তার একটা ক্রূর হাসি খেলে গেল। এই গ্রামের সময় ঘনিয়ে এসেছে। সুজা শেখের সময় ঘনিয়ে এসেছে। এবার সব কিছুর হিসেব হবে। ধীরে ধীরে সে বেরিয়ে গেল কবরস্থান থেকে। গাড়ি থেকে নেমে আলিয়া অবাক হয়ে গেল। তার চোখ ছানা বড়া। রুবিকা যে বড়লোক ঘরের মেয়ে সেটা সে জানত, কিন্তু তার বাড়ি দেখে আলিয়া হতভম্ব হয়ে গেল। এ যে সেকালের কোনো নবাবের মহল। 3 তলা এই বিশাল মহলের চারিদিক ঘিরে রয়েছে অসাধারণ সব গাছপালা। যতদূর চোখ যায় শুধু ধু ধু করছে মাঠ আর মাঠ। তার সাথে আছে বেশ কিছু জলাশয়। রুবিকার বাড়ির এত আভিজাত্য দেখে যেন সবটা কেমন গুলিয়ে গেল আলিয়ার। গ্রামে ঢোকার সময় থেকে সে লক্ষ্য করেছে যে গ্রামের চারিদিকে ছড়িয়ে আছে দারিদ্রতা। দারিদ্রতার মাঝে এরকম একটা বিলাসবহুল স্থান দেখে আলিয়া বুঝতে পারল যে শুধু নবাবী আধিপত্য নয়, নবাবী বিচার বিরাজমান এই গ্রামে। বাড়িতে প্রবেশ করল রুবিকা ও আলিয়া। বাড়ির এক বৃদ্ধ চাকর রুবিকাকে দেখে সালাম করে বলল, আসুন বিবিজি, ভাইজান আপনার জন্য অপেক্ষা করছেন। রুবিকা বলল, সালাম আব্দুল চাচা।
এই আমার বন্ধু কলকাতা থেকে এসেছে। গাড়ি থেকে তুমি ওর সব জিনিসপত্র বের করে নিয়ে আমার ঘরে রেখে দিও। जो आज्ञा बीवी जी। এই বলে আব্দুল রুবিকা ও আলিয়ার লাগেজ বার করতে গেল। রুবিকা এবার হাসি মুখে আলিয়াকে বলল, আসুন ম্যাডাম, আমার ভিটে আপনাকে স্বাগত জানাই। আলিয়া হেসে বলল, আচ্ছা বাবা যাও এবার, এতটা জার্নি করে এসে আর বাইরে দাঁড়াতে পারছি না, জলদি তোর মহলে গিয়ে গা এলোতে চাই। এই বলে দুই বন্ধু প্রবেশ করলো বাড়িতে। বাড়ির ভিতরটাও বাইরের মতোই ঝাঁ চকচকে, শৌখিনতার চিহ্ন চারিদিকে সুস্পষ্ট। রুবিকা আলিয়াকে নিয়ে দোতলার একটা ঘরে প্রবেশ করলো। শেখ সুজা সেখানে বসে হুকা টানছিল। মেয়েকে দেখে সে একটা আচ্ছন্ন গলায় বলে উঠল, আয় রুবি, তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। রুবিকা তার বাবাকে জড়িয়ে ধরে তার পাশে বসে বলল, আব্বু তুমি কেমন আছো? সুজা একটা বাঁকা হাসি হেসে উত্তর দিল, তোর আব্বু কখনো খারাপ থাকতে পারে নাকি? আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? কলকাতায় সব ঠিকঠাক চলছে তো? রুবিকা বলল, আমি খুব ভালো আছি, আর হ্যাঁ কলকাতায় সব ভালো চলছে। তারপর আলিয়ার দিকে দেখিয়ে বলল, আব্বু এ হচ্ছে আমার সবচাইতে কাছের বন্ধু আলিয়া সাইদি। ওকে আমি আমাদের এখানে ছুটি কাটানোর জন্য নিয়ে এসেছি। সুজা শেখের পিপাসু চোখ দুটো ভালো করে জরিপ করে নেয় আলিয়াকে। অনেক নারীকে সে ভোগ করেছে, কিন্তু আহা, এ যেন জান্নাত থেকে নেমে আসা কোনো এক পরী। আটোসাটো গরম, দুধে আলতা গায়ের রং, টানা টানা দুটো চোখ, টিকালো নাক। উফ, এ মেয়ে যেন সবার চাইতে আলাদা। এবার ধীর কণ্ঠে সুজা বলল, আমাদের এই গরিব খানায় তোমাকে স্বাগত জানাই আলিয়া। আলিয়া একটু লজ্জিত কণ্ঠে উত্তর দিল, কি যে বলেন কাকু, আমার কিসমত ভালো যে আমি আপনাদের বাড়িতে আসতে পেরেছি। আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সুজা একটা বাঁকা হাসি হেসে বলল, সবই খুদার মেহরবানি আলিয়া। যতদিন ইচ্ছা এখানে থাকো, তোমার সেবা যত্ন মনোরঞ্জনের কোনো কমতি আমি হতে দেব না। শেষ কথাটা বলার সময় সুজার মুখে খেলে গেল একটা লাস্যময় হাসি। নম্র কণ্ঠে বলে আলিয়া, আপনাকে অনেক শুক্রিয়া কাকু। ঠিক আছে ঠিক আছে, আমরা এবার ঘরে যাই। এতটা রাস্তা পার করে এসেছি, এবার একটু আরামের দরকার। আব্বু আমরা ঘরে যাচ্ছি কেমন? ডিনারের সময় নিচে চলে আসবো। উঠে দাঁড়িয়ে সুজাকে বলল রুবিকা। ঠিক আছে রুবি, তোরা আরাম কর এখন। বলে সুজা। রুবিকা ও আলিয়া সুজার ঘর থেকে প্রস্থান করে। নিজের ঘরে এসে বিছানায় লাফিয়ে পড়ে রুবিকা। উফ, এবার শান্তি। স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলে সে। আলিয়া বলল, আপনি তো পুরো মেহেরুনিসা, মাই ফ্রেন্ড। আমাকে এখানে এনে তুই তো আমাকে জান্নাতে নিয়ে চলে এসেছিস রে। রুবিকা কৌতুকের সুরে বলল, নবাবিয়ানা আর কোথায় দেখলি বন্ধু আমার? এই তো সবে শুরু, আগে আগে দেখুন কি কি হয়। সেসব ঠিক আছে, কিন্তু তোর জানেমান দিলবার কই, আর দেখা কখন করাচ্ছিস? কুটিল হাসি হেসে প্রশ্ন করল আলিয়া। রুবিকা একটু লজ্জা পেয়ে যায়, তারপর বলে, আরে এখন কি করে করব? কাল সকালে দেখা করব। আর হ্যাঁ, ও বেস্ট। মজা করে বলে আলিয়া। হ্যাঁ তো সে হবেই, অফিসার বলে কথা। এত ভালোবাসে আমার মেহেরুন্নিসাকে, বেস্ট না হয়ে যায় কি করে? এই নিয়ে দুই বন্ধুতে বেশ কিছুক্ষণ হাসি ঠাট্টা চলে। রাতে খেতে বসে আলিয়া নিজের পায়ে একটা স্পর্শ পায়। তার শরীর কাঠ হয়ে যায়। সে সামনে বসে থাকা শেখ সুজার দিকে তাকায়। সুজা তার পায়ে পা দিচ্ছে। সুজার মুখে এক কুটিল হাসি। আলিয়ার এই আচরণ খুব অপছন্দ হলো। তার বন্ধুর বাবা তার সাথে এরকম করছে ভাবতেই গা ঘিন ঘিন করে উঠল তার।
আলিয়া বুঝলো যে সেই প্রথম নয়, এর আগেও অনেকের সাথে এইরূপ ব্যবহার করেছে সুজা। আলিয়া এবার খাওয়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। রুবিকা অবাক হয়ে জিজ্ঞেস করে তাকে, কি রে, তোর খাওয়া হয়ে গেল? এখনো তো ক্ষীর খাসনি। মার্জিত অথচ দৃঢ় স্বরে উত্তর দিল আলিয়া, আমার খাওয়া হয়ে গেছে, খুব ক্লান্ত লাগছে, শুতে যাচ্ছি, তোর হয়ে গেলে চলে আসিস। এই বলে আলিয়া রুবিকার ঘরে চলে যায়। রুবিকা একটু অবাক হলো আলিয়ার আচরণে। সুজার মুখে কিন্তু হাসি। এই মেয়েকে পেতে একটু খাটতে হবে, কিন্তু ধরা যখন সে পড়বে তখন সুজা জান্নাতের সুখ পাবে। মনের সুখে খেতে থাকে সুজা। নিজের আড্ডায় বসে আছে উত্তম। আজ ধান্দা ভালো হয়েছে। এলাকার সমস্ত জুয়ার ঠেক সেই নিয়ন্ত্রণ করে, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ওই রহমত পীরটা খুব জ্বালাচ্ছিল। ঠেক ভাঙো আন্দোলন শুরু করেছিল মালটা। অনেক হুমকি দেওয়ার পরও যখন কাজ হলো না, তখন ওর মেয়েটাকে, কথাটা ভেবে একটা পৈশাচিক হাসি খেলে গেল উত্তমের মুখে। সালা, সুজা ভাইয়ের সঙ্গে পাঙ্গা। উত্তম নেশায় আচ্ছন্ন। ঘরের নিয়ন আলোটা প্রায় নিভু নিভু। হঠাৎ গায়ে একটা স্পর্শ অনুভব করল উত্তম, এবং সাথে একটা ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর। উত্তম, এই উত্তম, আমি তোকে নিতে এসেছি। আচ্ছন্ন ভাবটা চকিতেই কেটে গেল উত্তমের। কে কে? সে ধর্মর করে নড়ে চড়ে বসল। সাথে সাথে একটা তীব্র অট্টহাসি ও হৃদয় কাঁপিয়ে তোলা হুঙ্কারে ভরে গেল ঘরটা। সে যেন এক নারকীয় অনুভূতি। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল উত্তম। সে বুঝতে পারছে না কি হচ্ছে। সে ভীত, সন্ত্রস্ত। ভুল সে শুনছে না। এই ঘরে কিছু ঘোর অমঙ্গল আছে সে বুঝতে পারল। পরক্ষণেই ঘরটা যেন অতিরিক্ত গরম হয়ে উঠল, যেন ঘরটা পরিবর্তিত হচ্ছে একটা মাইক্রোওভেনে। উত্তমের শ্বাস ফুলতে শুরু করলো সেই গরমে। সে কাশতে শুরু করলো। তার সামনে সে দেখতে পেল একটা জমাট বাঁধা কালো অন্ধকার। এমন সময় সে দেখল তার সামনের কালো অন্ধকারটা আস্তে আস্তে একটা মূর্তিতে পরিবর্তন হচ্ছে। কি ভয়ঙ্কর সেই মূর্তি! লম্বা পেশিবহুল খয়েরি রঙের চেহারা সেই মূর্তির। তার চোখ দুটোর মধ্যে দুটুকরো আগুনের গোলা জ্বলছে। তার মাথায় দুটো ভয়ঙ্কর শিং। তার হাতের নখগুলো অতিশয় ধারালো ও সুতীক্ষ্ণ। তার সর্বাঙ্গ ঘিরে চলছে আগুনের শিখা। আবার সেই নারকীয় হুঙ্কার ছাড়ল সেই রাক্ষসটা। তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো উত্তমের দিকে। উত্তমের সারা শরীর তখন গরমে হাঁসফাঁস করছে। সে কিছুতেই শ্বাস নিতে পারছে না। এবার তাকে জাপটে ধরল সেই রাক্ষসটা। তারপর তার পিঠে বসিয়ে দিল নিজের ধারালো নখ। ব্যথায় চেঁচানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছে উত্তম। এবার রাক্ষসটার গা থেকে বেরিয়ে আসতে লাগলো আগুন। পুড়তে শুরু করলো উত্তমের সর্বাঙ্গ। দেখতে দেখতে তার সর্বাঙ্গ পুড়ে ছাই হয়ে গেল। আলিয়া সকালবেলায় উঠে বারান্দায় বসে আছে। গত রাতের খাওয়ার টেবিলে ওই ঘটনাটার পর থেকে ওর মেজাজ বিগড়ে গেছিল। নিজের বেস্ট ফ্রেন্ডের বাবার থেকে এ ধরনের নোংরা আচরণ সে আশা করেনি। এই পুরো ব্যাপারটা মন থেকে মুছতে তার একটু সময় লেগেছে। আজ সকালে মনটা যেন অনেক হালকা লাগছে। হঠাৎ পিছন থেকে তাকে জড়িয়ে ধরে রুবিকা। সুপ্রভাত ম্যাডাম, বলল রুবিকা। তুই এত তাড়াতাড়ি উঠলি? এ তো বিশাল ব্যাপার হে। একটু অবাক হয়েই মন্তব্য করল আলিয়া। রুবিকা আলিয়ার পাশের চেয়ারে বসে বলল, এইখানে ফিরলে আমার খুব জলদি ঘুম ভেঙে যায় রে। আজ তোকে ভাবছি একবার আমাদের গ্রামের পাশের যে দ্বীপটা মিহির ঝাঁপি, ওটা ঘুরিয়ে নিয়ে আসবো। কত রকমের সুন্দর গাছপালা, পশু পাখি দেখতে পাবি। উফ, পুরো দুপুরটা একদম চুটি আনন্দ করা যাবে। সেসব ঠিক আছে,
কিন্তু আমি তোদের গ্রামের সেই 400 বছর পুরনো মসজিদটাও দেখতে চাই। ওটার জন্যই তো আমার এখানে আসা। অধীর কণ্ঠে উত্তর দিল আলিয়া। রুবিকা হাই তুলতে তুলতে বলল, ওটা তো দেখবই, তুই চাপ নিস না। আচ্ছা চল, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে রুবিকা বাথরুমে চলে গেল। আলিয়া সামনে দাঁড়িয়ে থেকে গ্রামটাকে দেখতে লাগলো। হুদুলহাটার জুয়ার ঠেকের সামনে তখন মস্ত ভিড়। উত্তমের মৃতদেহটা সকালে আবিষ্কার করে ঠেকের একজন কর্মচারী। পুলিশ এসে ঠেকের ভিতরে উত্তমের লাশ দেখে ভয়ে কেঁপে ওঠে। সকলেই আতঙ্কিত। উত্তমের দেহ প্রায় পুড়ে ছাই হয়ে গেছে, শুধু মাথার কিছুটা অংশ এখনো বোঝা যাচ্ছে। গলার চেন দেখে পুলিশ উত্তমকে শনাক্ত করে। ডিএসপি ইব্রাহিম পর্যন্ত এই নৃশংসতা দেখে একটু শিউরে উঠল। কোনো মানুষ এভাবে খুন করতে পারে? উত্তমের লাশ দেখে যেন মনে হচ্ছে তাকে কেউ ভয়ঙ্কর রাগে আঁচড়েছে এবং ভস্ম করে দেওয়ার চেষ্টা করছে। ক্রাইম সিন ভালো করে তদারকি করতে লাগলো ইব্রাহিম। ঠেকের ভিতরটা লণ্ডভণ্ড হয়ে গেছে। ইব্রাহিম অনুমান করল খুনি এই কাজ করেছে। তারপর সে লাশের যেটুকু অবশিষ্ট আছে সেটাকে ফরেন্সিকে পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিল। এরপর উত্তমের গোডাউনে তল্লাশি চালালো সে। সেখান থেকে কিছু উদ্ধার করা গেল না। গোডাউন থেকে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালো ইব্রাহিম। সিগারেটে টান দিয়ে সে মনে মনে ভাবতে লাগলো, ঠিকটা যেভাবে লণ্ডভণ্ড করা হয়েছে তা থেকে একটা মোটিভ পাওয়া যাচ্ছে খুনির। খুনি উত্তমের এই ঠেক, যেটা হচ্ছে চাপাখালির সমস্ত রকম অপরাধ ও অত্যাচারের কেন্দ্রস্থল, তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে চেয়েছে। তাই সে উত্তমকে খুন করেছে। সোজা কথায় বলতে গেলে খুনি এমন কেউ যে নিজেকে মাসিহা মনে করেছে এই গ্রামের এবং অত্যাচারীদের সাফ করতে শুরু করেছে। হঠাৎ ইব্রাহিম তার পাশ থেকে একটা খিনখিনে গলার হাসি শুনতে পেল। শয়তানের বিচার হয়ে গেল স্যার, আমি কই গেছিলাম? ইব্রাহিম ফিরে দেখে যে কথাটা বলল কালকে থানার বাইরে ধর্ণা দেওয়া সেই গ্রামবাসী। ইব্রাহিম এবার তার দিকে ফিরে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, এভাবে পুড়িয়ে মারা কাউকে এটাকে বিচার বলে? আর তুই কাল রাতে কোথায় ছিলি? আবার হেসে উঠল গ্রামবাসীটা। আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম স্যার। তারপর ইব্রাহিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, অত্যাচারীদের এইভাবেই শাস্তি হয় স্যার। যখন খোদা মানুষের ডাক শোনেন না, তখন রাক্ষস বিচার করে। ভুরু কুচকে যায় ডিএসপির। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কোনো উত্তর দিল না গ্রামবাসীটা। হাসতে হাসতে সে চলে যেতে লাগলো। লোকটার কথা ও আচরণ একটা অন্য সম্ভাবনার কথা মনে আনলো ইব্রাহিমের। পরশুদিন আত্মহত্যা করেছে রহমত পীর। উত্তমের খুন তার মৃত্যুর বদলা নয় তো? কথাটা মাথায় আসতেই সে ভাবল যে পীরের শাগরেদগুলোকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো যে না, শাগরেদগুলোর ওপর নজর রাখলে অনেক বেশি তথ্য পাওয়া যাবে এবং যদি তাদের মধ্যে কেউ খুনি হয় তাহলে তাকে প্রমাণ সমেত গ্রেফতার করা যাবে। তবে যেভাবে খুনটা করা হয়েছে সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব বলে মনে হয় না। আর এই রাক্ষসের ব্যাপারটাই বা কি? গ্রামবাসীটা অলৌকিকের কথা কেন বলল? না, সব গুলিয়ে যাচ্ছে। যেটাই হোক, তাকে এখন যেতে হবে সুজা ভাইয়ের বাড়িতে। তার প্রিয়তমা যে অনেকদিন পর ফিরেছে গ্রামে, রুবিকার সাথে সময় কাটাতে সে খুবই উৎসুক। অনেকক্ষণ পর মুখে একটা হাসির রেখা খেলল ডিএসপি ইব্রাহিম মণ্ডলের। সে তার জিপে করে রওনা দিল সুজা শেখের বাড়িতে। সুজা বাগানে বসে আছে। সে একটা ছক কষেছে আলিয়াকে পাওয়ার জন্য গত রাত থেকে। আজকে সেই ছককে বাস্তবায়িত করবে সে।
এইসব ভাবছিল সে, এমন সময় তার বাগানের সামনে এসে দাঁড়ালো পুলিশের জিপ। গাড়ি থেকে নেমে এলো ইব্রাহিম মণ্ডল এবং তার বাগানে প্রবেশ করল। হবু জামাইকে দেখে সুজার বেশ ভালো লাগলো। ইব্রাহিম তার সব থেকে বিশ্বস্ত লোক। লোকাল পুলিশকে ইব্রাহিম এভাবে নিষ্ক্রিয় না করে রাখলে সুজার বহুদিন আগেই পতন নিশ্চিত ছিল। খোশ মেজাজে বলল সুজা, আরে এসো এসো ইব্রাহিম, বসো বসো। তা আজ এত সকাল সকাল কি মনে করে? ইব্রাহিমের মুখে অন্ধকার নেমে এসেছে। ধীর ও গম্ভীর গলায় সে সমস্ত ঘটনা বলল সুজাকে। সব শুনে সুজার চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। সে গর্জন করে উঠল, সুজার লোককে খুন? কোন হারামির বাচ্চার এত হিম্মত হলো? হ্যাঁ, গ্রামকে গ্রাম উজাড় করে দেবো যদি 24 ঘন্টার মধ্যে সেই বোকাচোদাকে তুমি খুঁজে সামনে না এনে হাজির করো। আব্বাজান শান্ত হন, আমি তদন্ত শুরু করে দিয়েছি। খুব জলদি উত্তমের খুনের সমস্ত খবর আমরা পেয়ে যাব। সুজা শেখকে সান্ত্বনা দিয়ে বলল ইব্রাহিম। তারপর একটু চিন্তিত কণ্ঠে সে বলল, আব্বা, একটা জিনিস কিন্তু আমাকেও ভাবাচ্ছে। কে? সুজা যথেষ্ট ক্রোধ ও বিরক্তি মেশানো স্বরে জিজ্ঞেস করল। ইব্রাহিম ধীর কণ্ঠে বলতে আরম্ভ করল, যেভাবে ওকে খুন করা হয়েছে তাতে আমারও মনে হচ্ছে যে এটা মানুষের কাজ হওয়া বেশ শক্ত। এবার একটু অবাক হলো সুজা। মানে কি বলতে চাইছিস তুই? আমি এখনই কিছু বলছি না আব্বা, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে কোনো অলৌকিক ব্যাপার থাকলেও থাকতে পারে। উত্তর দেয় ইব্রাহিম। সুজার মুখ এবার হা হয়ে যায়। পরক্ষণেই সে হেসে উঠল। তুই তুই বলতে চাইছিস যে উত্তমকে মেরেছে কোনো ভূত প্রেত বা জিন? নিজেদের অপদার্থতা ঢাকতে শেষমেশ ছেলে ভোলানো গল্প বলছিস ইব্রাহিম? ইব্রাহিম প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে সুজা আবার নিজের ক্রূর রূপে ফিরে এলো। শীতল ঝাঁঝালো কণ্ঠে সে বলল, 2 দিন সময় দিচ্ছি, তার মধ্যে উত্তমের খুনিকে আমার পায়ের তলায় চাই, বুঝলি? ওই হারামি পীরের চেলাগুলোর মধ্যে কেউ খুনি, অথবা ওরা সবাই। থানায় তুলে নিয়ে গিয়ে মা বোন এক করে দে ওদের, এবং কবুল করা আমার ডান হাতকে খুন করা হয়েছে। এটা আমাকে দুর্বল করার চক্রান্ত। এটাকে আমি সফল হতে দেব না। চাপাখালির বাদশার গদি কেউ টোলাতে পারবে না, কেউ না। এতটা বলে থামল সুজা শেখ। তারপর একটা বাঁকা কুটিল হাসি হেসে বলল, এই শোন, আমার রুবিকাকে যদি পেতে চাস তাহলে উত্তমের খুনি 2 দিনের মধ্যে তোকে ধরতেই হবে ইব্রাহিম, বুঝেছিস? দিমাগ বেঁয়ে বাদ ঘুষালে। ডিএসপি ইব্রাহিম মণ্ডলের চোয়াল শক্ত হয়ে গেল। নিজের ভালোবাসাকে সে খোয়াতে পারবে না, কিছুতেই না। সে বলল, আমি কথা দিচ্ছি আব্বাজান, 2 দিনের মধ্যে খুনিকে ধরে আনবো। এই বলে ইব্রাহিম চলে গেল। সুজার মেজাজটা খুব বিগড়ে গেছে। তার লোককে খুন করা হয়েছে এত নৃশংসভাবে। কার এত সাহস হলো? তাহলে কি এই গ্রামে নতুন কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে? গভীর চিন্তায় মগ্ন হলো সে। মেহের ঝাঁপির সামনে লঞ্চ থামল। লঞ্চ থেকে নামলো রুবিকা, আলিয়া, আব্দুল ও 2জন সশস্ত্র দেহরক্ষী। মেয়ে মিহির ঝাঁপি যাবে শুনে সুজা সশস্ত্র দেহরক্ষী সঙ্গে করে পাঠিয়েছে। উত্তমের খুনের পর থেকে সে নিজের মেয়ের জীবন নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। দ্বীপটা দেখে অবাক হয়ে গেল আলিয়া। এই রকম দ্বীপ সে আগে দেখেনি। খুব সুন্দর তো রে, সত্যি আমার রবির পছন্দ অসাধারণ, বলল আলিয়া। রুবিকা গর্বিত হয়ে বলল, বলেছিলাম না, রুবিকা শেখের পছন্দের ধারে কাছে কিচ্ছু আসবে না। 2 বন্ধু হাসি ঠাট্টা করতে করতে এগোতে লাগলো দ্বীপের ভিতরে। ঢোকার সময় তারা দেখতে পেল
বেশ সুন্দর সব মাছরাঙা পাখি ও অনেক সারস, নাম না জানা বেশ কয়েকটা পরিযায়ী পাখিও তাদের নজরে পড়ল। দ্বীপের ভিতরে নানা রকমের ফুল গাছ দেখতে পেল তারা। আলিয়া ফটাফট করে ছবি তুলতে লাগলো। রুবিকা তখন সেলফি তুলতে ব্যস্ত। আব্দুলের কিন্তু খুব একটা ভালো ঠেকছে না জায়গাটা। এখান থেকে তাড়াতাড়ি ফিরতে পারলে সে বাঁচে। নিজের আম্মির কাছে জায়গাটার ব্যাপারে বেশ দুর্নাম শুনেছিল সে ছোটবেলায়। তার এক বন্ধুও মারা গেছিল এই দ্বীপের কাছে কুমিরের হামলায় অনেক কাল আগে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো আজকে উত্তমের মৃত্যুর বিবরণ শুনে আব্দুলের মনে এক তীব্র আতঙ্কের সঞ্চারণ হয়েছে। সে নিশ্চিত যে উত্তমকে মেরেছে কোনো ভয়ঙ্কর এক অপশক্তি, এবং তার ভয় হচ্ছে যে সেই অপশক্তির পরের শিকার আব্দুল নিজে। চেঁচিয়ে উঠল আলিয়া। সে মাটিতে বসে পড়েছে। সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে গেল আব্দুল ও দেহরক্ষীরা। কি হয়েছে? কি হয়েছে বিবিজি? আপনার কি শরীর খারাপ করছে? চিন্তিত স্বরে প্রশ্ন করল আব্দুল। না না, আমার পায়ে কিছু একটা কামড়েছে চাচা, খুব চলছে আর ব্যথাও করছে। উফ, আহ! বেশ ব্যথায় পায়ের পাতা ধরে উত্তর দিল আলিয়া। আব্দুল বসে পড়ে আলিয়ার পায়ের পাতাটা দেখতে লাগলো। বিবিজি, কোনো বিষাক্ত পোকা কামড়েছে বলে মনে হচ্ছে। এই দ্বীপে এরকম অনেক পোকামাকড় সাক্ষ্য আছে। তাড়াতাড়ি একবার ডাক্তার দেখাতে হবে। তা আপনি আমাকে ধরে উঠে দাঁড়ান, আমরা এক্ষুনি চাপাখালির উদ্দেশ্যে রওনা দেব। আব্দুল বলল আলিয়াকে। আলিয়া কোনো মতে আব্দুলের সাহায্যে উঠে দাঁড়ালো। রুমি বিবিজি, আমাদের বাড়ি ফিরতে হবে, আপনি তো দেখছেনই। রুবিকার দিকে ফিরে কথাটা বলল আব্দুল, কিন্তু কথা সে শেষ করতে পারল না। কোথায় রুবিকা? যে দিকটায় সে সেলফি তুলছিল সেখানে এখন কেউ নেই। চমকে উঠল আব্দুল। কোথায় গেল রুবিকা বিবি? বেশ কয়েকবার তার নাম ধরে ডাকলো আব্দুল, কিন্তু কই রুবিকা? জঙ্গলের কোথাও তাকে দেখা গেল না। আব্দুল এবার রীতিমতো চিন্তায় পড়ল। সুজা ভাই তাকে বেশি সাবধানী হতে বলেছিল এই দ্বীপে আসার কথা শুনে। এখন কি করবে সে? রুবিকা বিবিকে ছাড়া সে কিছুতেই গ্রামে ফিরতে পারে না। এদিকে আলিয়া বিবিজিরও অবস্থা খুব একটা ভালো নয়। জলদি ডাক্তারের কাছে না নিয়ে গেলে ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। সব মিলিয়ে সন্ত্রস্ত হয়ে পড়ল আব্দুল। একটু ভেবে সে একটা সমাধানে পৌঁছালো। একজন দেহরক্ষীকে সে হুকুম দিল, দিলদার, তুই আলিয়া বিবিজিকে এক্ষুনি চাপাখালির পাশের শহরে ডাক্তার রাজেশের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি কর। আমার নাম বলবি। তারপর আরেকজন দেহরক্ষীকে আব্দুল বলল, হোসেন, তুই আমার সাথে আয়, বিবিজিকে খুঁজে বার করতে হবে, জলদি। এই কথা মতো দুই দেহরক্ষী যে যার কাজে লেগে পড়ল। হুসেনকে সঙ্গে করে দ্রুত গতিতে জঙ্গলের আরো ভিতরে প্রবেশ করল আব্দুল। আব্দুল এবার জোরে জোরে ডাকতে লাগলো, বিবিজি, বিবিজি, আপনি কোথায়? কোনো সাড়া নেই। আব্দুলের শব্দ প্রতিধ্বনিত হয়ে আবার তার নিজের কাছেই ফিরে আসতে লাগলো। হঠাৎ সে পাশে ফিরল। আরে, হুসেন তো তার সঙ্গে নেই। একটা ভয়ঙ্কর অনুভূতি নাড়া দিয়ে গেল আব্দুলের মনে। এভাবে এতগুলো অমঙ্গল ঘটনা ঘটে চলেছে এই দ্বীপে আসার পর থেকে। সে এবার উদ্ভ্রান্তের মতো ডাকতে থাকলো দিলদার ও রুবিকাকে। বিবিজি, হোসেন, সবাই কোথায়? এবারও কোনো উত্তর পেল না আব্দুল। সে দ্রুত পায়ে জঙ্গল চষে বেড়াতে লাগলো। একটা প্রাচীন গাছের সামনে এসে দাঁড়ালো আব্দুল। গাছটার গুড়ির দিকে তাকাতেই তার হৃৎপিণ্ড যেন মুখ থেকে বেরিয়ে আসার জোগাড়। সমস্ত শরীর আতঙ্কে তটস্থ হয়ে গেল। আব্দুলের সামনে পড়ে আছে হুসেনের আধ পোড়া শরীর। আব্দুলের মুখ থেকে বেরিয়ে এলো এক সন্ত্রস্ত চিৎকার। হঠাৎ অতিরিক্ত গরম লাগতে লাগলো আব্দুলের। মনে হচ্ছে যেন দাবানলের কাছে দাঁড়িয়ে আছে সে।
এবার সে পিছন থেকে একটা শীতল কণ্ঠ শুনতে পেল। পুরা শরীর দেখে ভয় পাচ্ছিস আব্দুল? সাজিয়াকে পোড়ানোর সময় তো পাসনি। সচকিতে পিছনে ফিরে তাকায় আব্দুল এবং ফিরে যা দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল ভয়ের স্রোত। তার সামনে দাঁড়িয়ে আছে একটা মস্ত ভয়ঙ্কর দানব। ইফরিত এখন নিজের শিকারের দিকে এক পা করে এগিয়ে আসছে। নিমেষের মধ্যে ইফরিত পুড়িয়ে ছাই করে দিল আব্দুলের শরীরকে। তারপর এক হৃদয় বিদারক গর্জন ছাড়ল সেই দানব। ইব্রাহিম যখন পুলিশ ফোর্স নিয়ে মেহের ঝাঁপিতে পৌঁছালো তখন বিকেল, সূর্য সবে অস্ত যাচ্ছে। ইব্রাহিম পুরো ফোর্স নিয়ে তন্ন তন্ন করে পুরো দ্বীপ খুঁজতে আরম্ভ করল। রুবিকা, আব্দুল, হুসেন এই তিনজনে অনেকক্ষণ ধরে নিখোঁজ। দিলদারের থেকে সমস্ত ঘটনা শুনে ছুটে এসেছে সে এখানে। রুবিকার জীবন নিশ্চয়ই বিপদে, তাকে বাঁচাতেই হবে। হঠাৎ একজন পুলিশ কর্মী চেঁচিয়ে বলল ইব্রাহিমকে যে রুবিকাকে পাওয়া গেছে। ছুটে গেল ইব্রাহিম। রুবিকা অজ্ঞান অবস্থায় পড়ে আছে একটা ঘন ঝোপের ধারে। ওকে নিজের কোলে তুলে নিয়ে জলদি শহরের উদ্দেশ্যে রওনা দিল ইব্রাহিম। শুধু বাকি পুলিশদের বলল আব্দুল ও হুসেনের খোঁজ চালিয়ে যেতে। লঞ্চে চেপে রুবিকাকে নিয়ে রওনা দিল ইব্রাহিম। ডাক্তার রাজেশের হাসপাতালে ভর্তি করেছে রুবিকাকে ইব্রাহিম। ঘটনাচক্রে আলিয়ার পাশের কেবিনেই জায়গা হয়েছে রুবিকার। ইব্রাহিম তার ভালোবাসার পাশে বসে আছে, ওর চোয়াল শক্ত হয়ে আছে। খানিক পরে ডাক্তার ইব্রাহিমকে বাইরে আসতে বলল। কিছু কথা বলতে চায় ডাক্তার ইব্রাহিমকে। কেবিনের বাইরে বেরিয়ে ডাক্তার রাজেশ বলল, স্যার, ম্যাডামের ধুম জ্বর, কিন্তু জ্বরের কারণ আমরা খুঁজে বার করতে পারছি না। আর আরেকটা কথা, উনি অজ্ঞান হয়েছিলেন ভয়ঙ্কর কিছু দেখে বা শুনে, প্রাথমিক রিপোর্ট তো তাই বলছে। ইব্রাহিম বলল, ডাক্তারবাবু, ওর জ্ঞান ফিরবে কখন? ডাক্তার উত্তর দিল, আশা করছি আজ রাতের মধ্যেই, আপনি চিন্তা করবেন না। এই বলে ডাক্তার চলে গেল। ডিএসপি ইব্রাহিম একটা চেয়ারে বসল। কাল উত্তমের খুন, আজ রুবিকার এই অবস্থা হওয়া, এই সবের একটা সম্পর্ক আছে সে বুঝতে পারছে। সুজা শেখকে একটা মানসিক আঘাত দিতে চায় কেউ, তার সাম্রাজ্য নষ্ট করতে চায়, প্রতিশোধ নিতে চায়। কিন্তু কে? এমন সময় তার ফোন বেজে ওঠে, তার এক জুনিয়র ইন্সপেক্টরের ফোন। ফোন তুলতেই যে খবরটা সে পেল তাতে তার পায়ের নিচের জমি সরে গেল। হুসেন ও আব্দুলের আধ পোড়া লাশ পাওয়া গেছে জঙ্গলের ভিতর থেকে। সুজার গাড়ি ছুটে চলেছে সদূরের হাসপাতালের দিকে। তার সঙ্গে চলেছে তার 50 জন দেহরক্ষী। জীবনে প্রথমবার মনে একটা অদ্ভুত ভয় দেখা দিয়েছে তার, নিজের প্রাণের চেয়ে প্রিয় মেয়েটাকে হারিয়ে ফেলার ভয়। আব্দুলের মৃত্যুর কথাটা শুনে সে নিশ্চিত যে এই সব হত্যা কোনো সাধারণ কেউ করছে না। কে করছে সেটা তাকেই খুঁজে বার করতে হবে। কিন্তু তার আগে সুজাকে দেখা করতে হবে নিজের মেয়ের সাথে। নার্সিংহোমে পৌঁছে ছুটে গেল সুজা রুবিকার কেবিনে। মেয়েটা এখনো অজ্ঞান। পাশে বসে থাকা ইব্রাহিমকে সুজা প্রশ্ন করল, তোমার কি মনে হচ্ছে? ইব্রাহিম সুজার দিকে তাকিয়ে উত্তর দিল, ডাক্তার বলছে কিছু দেখে খুব ভয় পেয়েছে ও, কিন্তু আব্দুল আর হোসেনের খুন হওয়াটা অনেকগুলো সম্ভাবনা সামনে এনে দিচ্ছে। কি সম্ভাবনা? আবার প্রশ্ন করল সুজা। ইব্রাহিম একটু ভেবে বলল, আবেদন আপনাকে কেউ বা কারা টার্গেট করছে, আপনার সাম্রাজ্য নষ্ট করাই তাদের লক্ষ্য, কিন্তু সরাসরি না লড়ে তারা আপনার কাছের লোককে খুন করছে। আর একটা কথা, সেই ব্যক্তি বা ব্যক্তি সর্বদাই আপনার ওপর নজর রেখে চলেছে। সুজা স্থির চোখে দেখতে লাগলো ইব্রাহিমকে। তারপর ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তা এখন আমার কি করণীয়? আপনি আপাতত সব সময় নিজের সঙ্গে একটা বডিগার্ড রাখুন, এবং আমার অনুরোধ যে বাড়ির বাইরে একা বেরোবেন না দয়া করে।
উত্তর দিল ইব্রাহিম। সুজা আস্তে আস্তে করে মাথা নাড়ালো। তারপর রুবিকার মাথায় হাত বুলিয়ে সে বেরিয়ে এলো ঘর থেকে। রাত 12টা। আলিয়া নার্সিং হোমের ঘরে শুয়ে আছে। একটু আগে সে খাওয়া দাওয়া করেছে। তার ব্যথা এখন অনেকটা কম। ডাক্তার রাজেশের কাছে সে রুবিকার অবস্থার ব্যাপারে শুনেছে। আব্দুল চাচা ও হুসেনের ভয়াবহ মৃত্যুর কথা শুনে হাড় হিম হয়ে গেছে আলিয়ার। পুরো দিনটা যেন একটা দুঃস্বপ্নের মতো লাগছে তার। জানালার বাইরে তাকালো আলিয়া। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, ঝোড়ো হাওয়াও ছেড়েছে। মুষলধারে বৃষ্টি নামতে চলেছে মনে হচ্ছে। আলিয়া বাথরুম যাওয়ার জন্য উঠল। বাথরুম থেকে ফিরে এসে সে বিছানায় আবার শুতে যাবে এমন সময় কাচের দরজার মধ্য দিয়ে সে দেখল রুবিকা তার ঘরের সামনে দিয়ে হেঁটে গেল। হকচকিয়ে গেল আলিয়া। রুবির জ্ঞান কখন ফিরল? আর সে এত রাতে নিজের ঘর থেকে বাইরেই বা কোথায় যাচ্ছে? আলিয়া জুতো পরে ঘর থেকে বেরোল। লবিটা এখন পুরো অন্ধকার ও ফাঁকা। সে রুবিকার পিছন পিছন যেতে লাগলো। রুবি যেন হাওয়ার গতিতে এগোচ্ছে। মনে মনে ভাবল আলিয়া। বেশ কবার ডাকলো সে রুবিকাকে, কিন্তু রুবিকা কোনো সাড়া দিল না। একটা জিনিস আলিয়াকে ভাবিয়ে তুলছে, নার্সিংহোমটা এমন খালি কেন? ডাক্তার, নার্স, সিকিউরিটি সবাই কোথায় গেল? ইব্রাহিমের চোখ লেগে এসেছিল। হঠাৎ একটা তীব্র বাজের শব্দে তার ঘুম ভেঙে যায়। বিছানার দিকে তাকাতেই তার শির দ্বারা দিয়ে হিমেল ভয়ের স্রোত নেমে যায়। রুবিকা বিছানায় নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও পেল না রুবিকাকে সে। আর সময় নষ্ট না করে এবার সে রুমের বাইরে এসে রুবিকাকে ডাকতে লাগলো। কিন্তু কোথায় কে? পুরো নার্সিংহোম এখন একটা শ্মশান পুরীতে পরিবর্তিত হয়েছে। ইব্রাহিম এবার লবির বারান্দার দিকে ছুটে গেল। সেখানে গিয়ে সে দেখতে পেল রুবিকা নার্সিংহোম থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছে একদিকে। তার পিছনে আছে আলিয়া। ইব্রাহিম এবার জলদি নিচে নামতে থাকে। রুবিকা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর এক প্রতিশোধ স্পৃহার শিকার হয়েছে। এক্ষুনি নিজের ভালোবাসাকে বাঁচাতে হবে। নিজের জিপের দিকে ছুটে গেল ইব্রাহিম নার্সিংহোম থেকে বেরিয়ে। নার্সিংহোম থেকে বেরিয়ে রুবিকা হেঁটে চলেছে পশ্চিম দিকে। অনেকটা রাস্তা পেরিয়ে সে এবার ধরল একটা জঙ্গলের রাস্তা। আলিয়া তার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু ধাওয়া করা থামাচ্ছে না। এখন শাল বনের ভিতরে এসে পড়েছে রুবিকা এবং তার পিছনে আলিয়া। হঠাৎ রুবিকা থেমে গেল। আলিয়া দেখল রুবিকা এবং সে এসে দাঁড়িয়েছে বনের মধ্যে একটা শ্মশানে। একটা চিতা এখনো দাউ দাউ করে জ্বলছে পাশে। সেই চিতার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইছে যেন রুবিকা। এই দেখে চেঁচিয়ে উঠল আলিয়া। না রবি, রবি তুই কি করছিস? রুবিকা থেমে গেল। আস্তে আস্তে আলিয়ার দিকে ফিরে তাকালো সে। এ কে? রুবিকার চুল এলোমেলো হয়ে উড়ছে হাওয়ায়। তার চোখ দুটো দাবা নলের মতো জ্বলছে। মুখটা কালো হয়ে গেছে। এ কোন শয়তান দাঁড়িয়ে আছে আলিয়ার সামনে? রুবিকা এবার নিজের হাত দুটো দিয়ে নিজের গলা চেপে ধরল, যেন এক টানে সে নিজের মাথাকে ধর থেকে আলাদা করে ফেলতে চায়। তার হাতের ধারালো নখের আঁচড়ে রক্তাক্ত হতে লাগলো তার গলা। এমন সময় ইব্রাহিম পিছন থেকে এসে চেঁচিয়ে উঠল, না রুবি, রুবি এমন করো না, রুবি, রুবি প্লিজ। আলিয়া চমকে গেল ইব্রাহিমের আওয়াজ শুনে। সেও তার মানে রুবিকাকে ধাওয়া করছিল। রুবিকা এবার ইব্রাহিমের দিকে তাকিয়ে একটা হাড় হিম করা হাসি হেসে উঠল। ইব্রাহিম দৌড়ে যেতে গেল রুবিকার কাছে, কিন্তু সে নড়তে পারল না। তার পা যেন মাটিতে আটকে গেছে। আলিয়ার অবস্থাও তখন একই রকম। আবার হেসে উঠল রুবিকা। নিজের রক্তাক্ত গলাটা প্রায় উপড়ে ফেলবে সে। এমন সময় শ্মশানের পাশের মাঠটা দিয়ে
একটা বলিষ্ঠ গলা গর্জে উঠল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঙ্গে সঙ্গে রুবিকা নিজের গলা থেকে হাত সরিয়ে নিল। তার সারা শরীরে যেন ইলেকট্রিক শক লাগলো। চেঁচিয়ে উঠল সে। ইব্রাহিম আর আলিয়া দেখল একটা লোক মাঠের ধার দিয়ে এগিয়ে এসে দাঁড়িয়েছে তাদের পাশে। লম্বা চওড়া ফর্সা একজন মধ্যবয়স্ক লোক, সাদা দাড়ি গোফের জঙ্গলে মুখটা তার ঢাকা। তার পরনে একটা কালো আলখাল্লা ও মাথায় একটা সাদা সবুজ রঙের পাগড়ি। সে আবার হুঙ্কার দিল রুবিকার দিকে এগিয়ে যেতে যেতে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। রুবিকা ছটফট করছে এখন। রুবিকার সামনে পৌঁছে ওর মাথায় হাত দিয়ে বলল লোকটা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গর্জে উঠল। রুবিকা মাটিতে লুটিয়ে পড়ল। ইব্রাহিম আর আলিয়া নিজেদের পায়ে এবার জোর ফিরে পেল। তারা দৌড়ে গেল রুবিকার কাছে। রুবি, রুবি কি হয়েছে তোমার? রুবি, এই রুবি। রুবিকার অজ্ঞান হয়ে থাকা শরীরে ধাক্কা দিতে দিতে জিজ্ঞাসা করতে থাকলো ইব্রাহিম, ওর এখন নিজের শরীর মনের ওপর কাবু নেই। ওকে চিকিৎসার জন্য নিয়ে যাও। কাল সকালে হযরত সাহেব মসজিদে আসবে। তোমাদের সমস্ত কৌতূহল পরিষ্কার হয়ে যাবে, বলল লোকটা। আলিয়া হাত জোর করে লোকটাকে বলল, ফকির বাবা, আপনার জন্য আজ আমার বন্ধু বেঁচেছে। আপনি কে বাবা? বুদ্ধিদীপ্ত হাসি খেলে গেল লোকটার মুখে। সে উত্তর দিল, আমি 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 খোদার একজন ভক্ত মাত্র রে বেটি। ন্যায় ও ধর্মের রক্ষার জন্য এ জীবন কুরবান করেছি। আমি সালাউদ্দিন, লোকে আমাকে ডাকি সালাউদ্দিন বলে। এই বলে সালাউদ্দিন আলিয়ার পাশ দিয়ে হেঁটে চলে গেল। শ্মশানের পাশের মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ইব্রাহিম এবার সম্বিত ফিরে পেয়েছে। সে আলিয়াকে বলল, আলিয়া চলো, রুবিকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। আর আজকে রাতের কথা কেউ কেউ যেন জানতে না পারে, তাতে হিতে বিপরীত হতে পারে। আলিয়া সম্মতি জানালো। এরপর রুবিকাকে নিজের জিপে তুলে শুইয়ে দিয়ে রওনা দিল ইব্রাহিম ও আলিয়া। সকাল 11টায় হযরত শাহ মসজিদের প্রাঙ্গণে গাড়ি থামালো ইব্রাহিম। গাড়ি থেকে নেমে সে আর আলিয়া মসজিদের ভিতরে প্রবেশ করল। 400 বছর পুরনো এই মসজিদ রক্ষণাবেক্ষণের অভাবে আজ ভগ্নপ্রায়। তবু এখনো মাঝে মধ্যে কিছু লোক এখানে এসে মান্নাত চেয়ে যায়। মসজিদে ঢুকতেই সালাউদ্দিনকে দেখতে পেল ইব্রাহিম ও আলিয়া। তাদেরকে দেখে সালাউদ্দিন চোখের ইশারায় বসতে বলল। ইব্রাহিম ও আলিয়া বসল। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর সালাউদ্দিন মুখ খুলল, গত কয়েকদিন ধরে এই গ্রামে অনেক অঘটন ঘটে চলেছে, সেটা আমি জানি। কাল সাজুদার সময়তেই আমি বুঝেছিলাম যে এই গ্রামের ওপর একটা ভয়ঙ্কর শয়তানের নজর পড়েছে। আলিয়া কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, কার নজর পড়েছে বাবা? গম্ভীর স্বরে উত্তর দিল সালাউদ্দিন, ইফরিতের। ইব্রাহিম কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, ইফরিত? সেটা কি? ইফরিত এক ভয়ঙ্কর অপশক্তি। কথিত আছে যে ইফরিত ও জিনেরা আমাদের নবীকে তার প্রার্থনার সময় অনেক জ্বালাতন করেছিল। ইফরিত সাধারণত পরিত্যক্ত কবরস্থানে থাকে। তাকে জাগিয়ে তোলা শক্ত, কিন্তু একবার তাকে জাগিয়ে তুললে সে তার মালিকের ইচ্ছে অনুযায়ী ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি করতে পারে। উত্তর দিল সালাউদ্দিন। কেমন দেখতে হয় কি? কি করতে পারে এই ইফরিত? এবার প্রশ্ন করে আলিয়া। আলিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল সালাউদ্দিন, ইফরিত আগুনের সৃষ্টি। তার সারা শরীর জুড়ে আগুন জ্বলে। এই দানবের ভয়ঙ্কর শক্তিশালী চেহারা হয়। এর মুখ দিয়ে আগুন বেরোয়।
ইফরিত যে কোনো সাধারণ মানুষের শরীরের মধ্যে ঢুকে পড়তে পারে এবং যে কোনো রূপ নিতে পারে। নিজের শিকারকে পুড়িয়ে মারে এই শয়তান। এই সকালেও আলিয়ার শরীরে ভয়ের স্রোত খেলে গেল। ইব্রাহিম কিন্তু এখন 2-2 4 করে ফেলেছে। এই শয়তানকে তার মানে কেউ জাগিয়ে তুলেছে সুজার বিরুদ্ধে বদলা নিতে, এবং সেই কারণেই কাল রাতে রুবির শরীর কবজা করে তাকে মেরে ফেলতে চেয়েছিল ওই শয়তান। কিন্তু বাবা, এই শয়তানের হাত থেকে রেহাই পাওয়া কি করে সম্ভব? প্রশ্ন করল ইব্রাহিম। খানিকক্ষণ তার দিকে চেয়ে রইল সালাউদ্দিন। কি তীক্ষ্ণ দৃষ্টি লোকটার! তারপর সে উত্তর দিল, রেহাই রেহাই তো তখনই পাওয়া যায় যখন ইফরিত তার মালিকের হয়ে বদলা নেওয়া পুরো করে। একবার তাকে বদলা নেওয়ার জন্য লেলিয়ে দিয়ে যদি তার মালিকের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ইফরিত নিজের মালিককে পর্যন্ত শেষ করে দিতে পারে। তাহলে কি করা যাবে বাবা? আকুতির স্বরে প্রশ্ন করল আলিয়া। হাসি মুখে তাকে উত্তর দিল সালাউদ্দিন, আল্লাহর সামনে সব অপশক্তি ফিকে রে বেটি। এই শয়তানকে রুকিয়ার মাধ্যমে এই দুনিয়া থেকে ভাগানো যায়। রুকিয়া অনেকটা ঝাড়ফুঁকের মতো, কিন্তু ওটা করতে পারে শুধুমাত্র ইসলামিক তন্ত্রে সিদ্ধ কোনো রাখি। এই রাখি তোদের কথা দিচ্ছে যে এই শয়তানকে এই গ্রাম থেকে তাড়িয়ে ছাড়বই, ঠিক আছে? আলিয়ার মুখে এই প্রথম আশার আলো দেখা গেল। সে সালাউদ্দিনের পা ছুঁয়ে আশীর্বাদ নিল। ইব্রাহিম সমস্ত ব্যাপারটা বুঝে নিতে চেষ্টা করছে। একজনের থেকে বদলা নেওয়ার জন্য এতগুলো মানুষের হত্যা চলতে পারে না। ইব্রাহিম ও আলিয়া বেরিয়ে যেতেই সালাউদ্দিন ধ্যানে বসল। সুজা শেখের অপকর্মের, অত্যাচারের ব্যাপারে সে অনেক কিছু শুনেছে, তাই এই গ্রামে সে আরও এসেছে। প্রথমে ভেবেছিল সে নিজেই ওই নরাধমকে খতম করবে, কিন্তু কাল ওর মেয়ের ব্যাপারটার পর সালাউদ্দিনের মন নরম হয়েছে। বাপের ভুলের কাজের ফল সন্তান কেন পাবে না? সে এই ইফরিতকে তাড়াবেই, আর সুজা শেখের বাপের ফলের শাস্তি তাকে আইনত পাওয়াতে সাহায্য করবে সালাউদ্দিন। নবীর বংশধর সে, অনাচারকে দমন করেই সে দম নেবে। সেই মুহূর্তে ধ্যানে বসল সালাউদ্দিন। ইব্রাহিম নিজের বাড়ির বারান্দায় বসে সিগারেট খাচ্ছিল। সালাউদ্দিন বলেছে যে রুবিকার আপাতত কোনো জীবনের ঝুঁকি নেই, কিন্তু সেটা কতক্ষণ? ইব্রাহিমের মনে অনেক কিছু চলছে। জীবনে সে অনেক কিছু হারিয়েছে। আপন বলতে আছে শুধু তার রুবিকা। রুবিকে বাঁচাতেই হবে। ইব্রাহিম এবার বারান্দা থেকে ঘরে এলো। তারপর বইয়ের তাক থেকে একটা বই বার করলো। আরবি ভাষায় বইটা। পাতা উল্টাতে উল্টাতে একটা পাতায় এসে তার চোখ থেমে গেল। এই বইটাই এখন তার একমাত্র ভরসা। বইটা নিয়ে আরেকটা ঘরে ঢুকে গেল ইব্রাহিম। তারপর ঘরের দরজা বন্ধ করে দিল সে। আলিয়া বসে আছে রুবিকার পাশে। মেয়েটা সেই কখন থেকে অজ্ঞান হয়ে আছে। রুবির উপর থেকে সব ছায়া নজর কেটে যাক, এই কথা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছে আলিয়া। হঠাৎ রুবিকার আঙুল নড়ে উঠতে দেখল আলিয়া। মেয়েটা গোঙাচ্ছে। আলিয়া সাথে সাথে ডাকলো, ডাক্তার জলদি আসুন, আলিয়ার কি হচ্ছে দেখুন ডাক্তার। ডাক্তার রাজেশ কয়েক সেকেন্ডের মধ্যে ছুটে এলো। সে নিজেও অবাক। ছটফট করছে রুবিকা বিছানায়। হঠাৎ একটা প্রবল চিৎকার করে উঠল সে। সঙ্গে সঙ্গে তার চোখ খুলে গেল। ডাক্তার ও আলিয়া দুজনেই খুব ভয় পেয়েছে। এবার আলিয়া আস্তে আস্তে রুবিকার পাশে গিয়ে ওর হাতটা ধরল। আলিয়ার দিকে তাকিয়ে রুবিকা ক্লান্ত কণ্ঠে বলল, আমি কোথায়? আলিয়ার চোখে তখন খুশির অশ্রু। বন্ধুকে কাঁদতে দেখে আবার প্রশ্ন করল রুবিকা, এই তুই কাঁদছিস কেন? ডাক্তার বলল, আপনার বন্ধু পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে মিস আলিয়া। ডিএসপি বাবু আর সুজা ভাইকে আমি খবর পাঠাচ্ছি। রুবিকাকে জড়িয়ে ধরে আলিয়া বলল, সব ঠিক হয়ে যাবে রুবি,
আল্লাহ কখনো ভালো মানুষের ক্ষতি করবে না। রুবিকা আলিয়ার কোনো কথাই বুঝতে পারল না। মাথাটা এখনো একটু ব্যথা করছে তার। শুধু একটা জিনিস সে বুঝল, কোনো এক ভয়ঙ্কর কিছু ঘটে চলেছে। ইব্রাহিম ঘরে ঢুকেই রুবিকাকে জড়িয়ে ধরল, তার চোখে জল। আল্লাহর অনেক করুণা, আমার তো জান বেরিয়ে গেছিল। এখন কেমন লাগছে তোমার? বলল সে। রুবিকা একটু হেসে বলল, আমার প্রিয় মানুষটা আমার কাছে আছে যখন, তখন আর ভালো না থেকে যাই কোথায়। রুবিকাকে জড়িয়ে তার মাথায় চুমু খেল ইব্রাহিম। তারপর সে ডাক্তারের সাথে কথা বলতে গেল। ডাক্তার বলল যে সুজা ভাইকে সে অনেকবার ফোন করেছে, কিন্তু একবারও ফোন ধরেননি সুজা শেখ। ইব্রাহিমের মনটা কু ডাকতে শুরু করলো, আব্বাজান কোনো বিপদে পড়ল না তো? আলিয়া এবং রুবিকাকে ডিসচার্জ করিয়ে সে তাদের নিয়ে রওনা দিল রুবিকার বাড়ির দিকে। প্রবল ঝড় বৃষ্টির রাত। সুজা ঘরের মধ্যে বসে মদ খাচ্ছে। তার শরীর মনকে গ্রাস করেছে এক অতি প্রাকৃতিক ভয়। আব্দুলের পোড়া লাশটা দেখার পর থেকে সে রীতিমতো নিশ্চিত যে এই খুনগুলো কোনো হিংস্র অলৌকিক শক্তিই করেছে। মেয়েটার অবস্থা আগের থেকে ভালো আছে, কিন্তু জ্ঞান এখনো ফিরেছে বলে সে জানে না। নিজের এবং রুবিকার জন্য খুব চিন্তা হচ্ছে তার। নেশায় টলতে টলতে বারান্দায় গিয়ে দাঁড়ালো সুজা, এবং সঙ্গে সঙ্গে তার বুকটা কেঁপে উঠল। কোথায় তার দেহরক্ষীরা? বাড়ির চারপাশ একদম ফাঁকা। বেশ কয়েকবার তাদের ডাকলো সুজা, কিন্তু কোনো সাড়া পেল না সে। কেউ কোথাও নেই। এই দুর্যোগের রাতে সুজা শেখ নিজের প্রাসাদে সম্পূর্ণ একা। উদ্ভ্রান্তের মতো সে এবার ইব্রাহিমকে ফোন করতে লাগলো, কিন্তু ইব্রাহিমের ফোন ব্যস্ত দেখাচ্ছে। দিকবিদিক শূন্য হয়ে যেতে লেগেছে সুজা। না, ভয় পেলে চলবে না, তাকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরোতে হবে। একা থাকা মানে মৃত্যুকে আহ্বান করা। এক্ষুনি তাকে ইব্রাহিমের বাড়ি পৌঁছতে হবে। কোনো রকমে সুজা গ্যারেজ থেকে গাড়ি বার করে ইব্রাহিমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নেশার ঘোরে কোনো রকমে সে গাড়ি চালাচ্ছে। এমন সময় সে দেখতে পেল সদূরে যাওয়ার একটা চেকপোস্টের সামনে ইব্রাহিম দাঁড়িয়ে আছে। বুকে বল পেল সুজা শেষমেশ। গাড়িটা চেকপোস্টের সামনে থামিয়ে হুড়মুড়িয়ে নেমে এসে বলল, इब्राहिम इब्राहिम আমার সমস্ত দেহরক্ষী গায়েব হয়ে গেছে। मैं পুরা अकेला था घर में। কোনো রকমে পালিয়ে এসেছি। তোর বাড়িতে যাচ্ছিলাম, ভাগ্য ভালো তোকে পেয়ে গেলাম এখানে। মুঝে বাঁচালে, আমায় বাঁচা বাবা, আমায় বাঁচা। ইব্রাহিম শান্ত গলায় বলল, চিন্তা করো না আব্বাজান, আমি আছি তো। চলো আমার সাথে আসো। এই বলে সে সুজাকে নিয়ে চলল চেকপোস্টের পাশের জঙ্গলে অবস্থিত একটা ফাঁড়িতে। ফাঁড়ির ভিতরটা স্যাঁতস্যাঁতে। টিমটিম করে একটা লাইট জ্বলছে ঘরের ভিতরে। একটা চেয়ারে বসলো সুজা। তার শরীর কাঁপছে ভয়ে এখনো। আপনি ভয় পাচ্ছেন আব্বাজান? চাপাখুলির বাদশা ভয় পাচ্ছে? ভাবতেও অবাক লাগছে। বিদ্রুপের স্বরে বলে উঠল ইব্রাহিম, হ্যাঁ পাচ্ছি। উত্তম হোসেন আব্দুলের মৃত্যুর পর, আমার মেয়ের ওই অবস্থা হওয়ার পর, আমার দেহরক্ষীদের এভাবে গায়েব হয়ে যাওয়ার পর আমি পাচ্ছি। মুঝে ডর লাগ রাহা হ্যায়। সন্ত্রস্ত ও উত্তেজিত স্বরে উত্তর দিল সুজা। একটা মৃদু হাসি হেসে উঠল ইব্রাহিম। তারপর শীতল কণ্ঠে বলল, নিজের উপর বিপদ নেমে এলে এমনটাই লাগে, তাই না আব্বাজান? সুজা চমকে উঠল। কি ঠান্ডা গলার স্বর এই ইব্রাহিমের! সে ইব্রাহিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এর মানে কি? তু কেনা কে চাতা হ্যায়? কিছু না, বলল ইব্রাহিম। তারপর খানিক চুপ সবাই। বাইরে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে। আবার বলে উঠল ইব্রাহিম, রুবিকা অজ্ঞান হওয়ায় তোমার এত কষ্ট, এত ভয় হচ্ছে? তাহলে রহমত পীরের কি অবস্থা হয়েছিল যখন
ধর্ষিতা মেয়ের পোড়া দেহটা মর্গে শনাক্ত করতে আসতে হয়েছিল তাকে? সজোরে একটা বাজ পড়ল কোথাও। আলোর ঝলকে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। সুজার পিঠ দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত নেমে গেল। এসব কি বলছিস তুই? উত্তেজিত গলায় চেঁচিয়ে উঠল সুজা। জমি জান ইজ্জত তো অনেক লুট করলি সুজা, এবার যে তোকে নির্বংশ হতে হবে। ইব্রাহিমের মতো দেখতে ব্যক্তিটা হেসে উঠল। এই ইব্রাহিম নয়, এরকম ভয়ঙ্কর গলা তার নয়। ধর্মরিয়ে চেয়ার ছেড়ে উঠল সুজা। ঘরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার সামনে থাকা ইব্রাহিমের মতো দেখতে লোকটার রূপ পাল্টে যাচ্ছে। ইফরিত তার সামনে দাঁড়িয়ে আছে। হুঙ্কার ছাড়ল সেই দানব। জাহান্নামে যেতে হবে, আর দেরি করিস না সুজা। শীতল কণ্ঠে বলল রাক্ষসটা। এতক্ষণে সুজা বুঝতে পারল যে সে ইফরিতের মরণ ফাঁদে পা দিয়েছে। ইফরিত এখন এগিয়ে আসছে তারই দিকে, মৃত্যু অবশ্যম্ভাবী। এমন সময় সুজা দেখতে পেল ফাঁড়ির দরজাটা খোলা। নেশাগ্রস্ত অবস্থায় সে কোনো রকমে দৌড় লাগালো দরজাটা লক্ষ্য করে। ফাঁড়ি থেকে বেরিয়ে সে দৌড় লাগালো উদ্ভ্রান্তের মতন। জল, কাদা, নদী, নালা পেরিয়ে সুজা ছুটছে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, ভয়ঙ্কর হাঁপ উঠছে তার, কিন্তু সে ছুটছে। প্রাণ বাঁচাতে তাকে ছুটতেই হবে। পিছন থেকে ইফরিতের গগনভেদী হুঙ্কার তার কানে ভেসে আসছে। দানবটা ধেয়ে আসছে তার পিছনে। এমন সময় একটা পাথরের সজোরে ধাক্কা খেয়ে উল্টে পড়ল সুজা। ব্যথায় চেঁচিয়ে উঠল সে। মাটি থেকে উঠে দাঁড়াতেই তার চোখে পড়ল বিরাট বট গাছটা। এই গাছটাতেই আত্মহত্যা করেছিল রহমত পীর। তার হৃদস্পন্দন যেন এক্ষুনি মুখে চলে আসবে। এমন সময় পিঠে একটা গরম নিঃশ্বাস অনুভব করল সুজা। পিছনে ফিরতেই তার গলা টিপে ধরল ইফরিত। কালো জিভ দিয়ে একবার চেটে নিল রাক্ষসটা সুজাকে। আসন্ন মৃত্যুর কথা ভেবে চোখ ঝাপসা হয়ে এলো সুজার। এমন সময় বটগাছের পাশে হজরত শাহ মসজিদের মধ্যে থেকে বেরিয়ে এলো রাকি সালাউদ্দিন। হুঙ্কার দিল সে। আল্লাহ পাকের নামে আমি তোকে সাবধান করছি অপবিত্র শক্তি। ওই লোকটাকে মারলে তোকে আমি নাস্তানা বোধ করে দেব। আল্লাহর নামে তোকে হুকুম দিচ্ছে এই রাখি, এক্ষুনি ওকে ছেড়ে দে। আকস্মিকভাবে বাধা প্রাপ্ত হয়ে ইফরিত গর্জে উঠল। সালাউদ্দিন এগিয়ে আসতে লাগল। এখন সে ইফরিতের সামনে দাঁড়িয়ে। সুজাকে ছুঁড়ে ফেলে দিল রাক্ষসটা। এবার সে সালাউদ্দিনকে আগুনের গোলা দিয়ে পুড়িয়ে দিতে চেষ্টা করল, কিন্তু সালাউদ্দিনের লাঠির এক ঘায়ে সে ছিটকে পড়ল। সামান্য মানুষের হাতে এরূপ মার খেয়ে আরও হিংস্রভাবে আক্রমণ করতে এলো সালাউদ্দিনকে ওই রাক্ষস, কিন্তু ফল একই হলো। সুজা এই দৃশ্য দেখে অবাক। এমন সময় একটা গাড়ির শব্দ হলো। পুলিশের জিপ এসে পড়েছে ওই মাঠে। গাড়ি থেকে নেমে ছুটে এলো ইব্রাহিম, রুবিকা ও আলিয়া। সমস্ত দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠল তিনজন। আমার রাস্তায় আসিস না রাখি, এই হারামিকে আমি জাহান্নামে নিয়েই যাব। এর পুরো পরিবারকেও আমি শেষ করে দেব। গর্জে উঠল ইফরিত রুবিকার দিকে তাকিয়ে। চোয়াল শক্ত করে এবার সালাউদ্দিন রুকিয়ার প্রক্রিয়া শুরু করলো। সে মন্ত্রপাঠ শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসিকিল কান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুরআনের পবিত্র সূরা পাঠ করায় জ্বলে উঠল ইফরিতের সমস্ত শরীর। তার সমস্ত শরীরকে যেন বেঁধে রেখেছে অদৃশ্য কোনো কিছু। ব্যথায় হুঙ্কার করতে লাগলো রাক্ষসটা। এ যা করেছে আমি সব জানি। এর পাপের কোনো ক্ষমা হয় না, আমি তাও মানি।
কিন্তু একে শাস্তি দেবে আইন। এর পরিবারের অন্যরাও দোষী নয়। তুই একে ছেড়ে দে, আমি তোকে কথা দিচ্ছি একে উচিত শাস্তি আমিই পাওয়াবো। গম্ভীর স্বরে বলে উঠল সালাউদ্দিন। একে নিজের পাপ কবুল করতে হবে সবার সামনে, এক্ষুনি। আবার হুঙ্কার দিল ইফরিত সুজার দিকে জ্বলন্ত চোখে চেয়ে। বেশ, এখানে আইনের লোক আছে, ওর সামনে সুজা সমস্ত দোষ কবুল করবে, তারপর সুজা গ্রেফতারও হবে। কিন্তু তারপর তুই এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাবি, এটা কথা দে আমায়। বলল সালাউদ্দিন। ইফরিত সম্মতি জানালো। সুজার দিকে তাকিয়ে আদেশ দিল সালাউদ্দিন। প্রাণে বাঁচিতে চাইলে এক্ষুনি তুই সব বলে দে। এই সবাইকে বল। কাচুমাচু হয়ে এবার নিজের মেয়ে ও ইব্রাহিমের দিকে তাকালো সুজা। তারপর সে বলতে আরম্ভ করলো। রহমত পীরের মৃত্যুর জন্য আমি দায়ী, मैं ही जिम्मेदार हूं। ও আমার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলন ভাঙতে আমি অনেক কিছু করেছিলাম, কিন্তু কিছুতেই ও দম ছিল না। তাই ওকে সহবত শেখাতে ওর মেয়ে সাজিয়াকে গণধর্ষণ করে উত্তম, আব্দুল ও আমার অন্য গুন্ডারা। তারপর মেয়েটাকে পুড়িয়ে ওর লাশ আমরা রহমত পীরের বাড়ির সামনে ফেলে দিই। সেই কারণেই ও আত্মহত্যা করেছিল। ইব্রাহিম ও আলিয়া স্তম্ভিত। রুবিকার শরীর দুঃখে আর রাগে কাঁপছে, তার চোখ জলে ভরে গেছে। এই পিশাচকে নিজের বাবা ভাবতে ঘেন্না লাগছিল তার। একে এক্ষুনি গ্রেফতার করো ইব্রাহিম, হুকুম দিল সালাউদ্দিন। ইব্রাহিম এবার সম্বিত ফিরে পেল। সে সুজার হাতে হাত করা পরিয়ে তাকে তুলল জিপে। পরক্ষণে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ইফরিত একটা উল্কায় পরিণত হলো এবং মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে বটগাছটায় তারও স্বরে একটা বাজ পড়ল। সালাউদ্দিনের মুখে হাসি। অপশক্তি প্রস্থান করেছে। এই ঘটনার কিছুদিন পর রুবিকা হজরত শাহ মসজিদের পুনর্নির্মাণ করে। পুনর্নির্মাণের দায়িত্বে ছিল আলিয়া। এক সপ্তাহ পরে সেই মসজিদ আবার নতুন করে খোলা হয়। নতুন নামকরণও হয় মসজিদের, রহমত শরীফ। রহমত পীরকে রুবিকার শ্রদ্ধা জ্ঞাপন এটি। যেই গ্রামে মদ, বন্দুক এবং বাইজিবাড়ি সব ছিল, সেখানে স্কুল, লাইব্রেরি, হাসপাতাল প্রতিষ্ঠা করে রুবিকা। সাজিয়া বেগম মহাবিদ্যালয় চাপাখালীর সব থেকে আধুনিক স্কুল হিসেবে গড়ে ওঠে। গরিবদের জন্য নতুন বাড়ি বানিয়ে দেয় রুবিকা সুজার লুট করা টাকা দিয়ে। যাদের জমি সুজা দখল করে নিয়েছিল, সেই সব গ্রামবাসীদের জমি ফিরিয়ে দেয় রুবিকা। আবার নির্বাচন শুরু করায় সে গ্রামে। নিপীড়িত মহিলাদের সে রাজনীতির ময়দানে আনে। সুজা শেখের সমস্ত ঠেক ইব্রাহিম নিজের হাতে ভেঙে বন্ধ করে দেয়। তার শাগরেদদের জেলে ঢুকিয়ে দেয়। নিজের কর্তব্য বহু বছর পর ঠিকভাবে পালন করতে পেরে নিজের ওপর এবং রুবিকার উপর গর্ব হয় তার। রাকি সালাউদ্দিনের তত্ত্বাবধানে রুবিকা ও ইব্রাহিমের নিকাহ সম্পূর্ণ হয়। নবদম্পতি ও সমস্ত গ্রামকে আশীর্বাদ করে গ্রাম থেকে রওনা দেয় সে। চাপাখালীতে নতুন সূর্যোদয় হয় এক যুগ অন্ধকারের পর। বসিরহাট জেল থেকে পুলিশ কনভয় চলেছে বসিরহাট হাসপাতালের দিকে। আজ 6 মাস পর সুজা শেখ শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তী জামিন পেয়েছে। গাড়িতে যেতে যেতে সে প্রশ্ন করল ডিএসপি ইব্রাহিমকে। আমার গদ্দি চলে গেল আর অমনি নিজের আসল রং দেখাতে শুরু করে দিলি সালা নিমা কারাম। হেসে উঠল ইব্রাহিম। কি বলতো সুজা, তোকে দিয়ে যতদিন আমার ফায়দা হয়েছে ততদিন তোকে বাপ বানিয়েছি। এখন তোর মেয়ে গ্রামের সর্বে সর্বা, তাই তুই এখন আমার কাছে একটা নেরি কুত্তার থেকেও কম দামি। সুজার মুখ রাগে লাল হয়ে উঠল। নিজেকে সামলে সে বলল, ফুর্তি ফুর্তি করে নে ফুর্তি করে নে। শয়তানকে আমার পিছনে লেলিয়ে দোষ কবুল করাতে পেরেছে,
কিন্তু প্রমাণ এখনো কিচ্ছু করতে পারেনি কেউ। খুব শিগগিরই আমি ফিরবো, বহুত জলদ মে লটুঙ্গা, বহুত জলদ। আমার লোকেরা তখন তোদের কচু কাটা করবে, কচু কাটা। সিগারেটে টান দিয়ে ইব্রাহিম বলল, কে কাকে কি করবে তা তো সময় বলবে সোজা। হঠাৎ গাড়ি থেমে গেল। একটা ফাঁকা মাঠের ধারে গাড়িটা থেমেছে। ইব্রাহিম গাড়ি থেকে নেমে গিয়ে সুজাকে গাড়ি থেকে নামতে কনস্টেবলকে আদেশ দিল। সুজা নেমে দেখল কনভয়ের বাকি গাড়িগুলো তাদের সাথে নেই। সে বলল, কি ব্যাপার, ডিল বিল করবি নাকি? ইব্রাহিম একটা বাঁকা হাসি হেসে এবার বলল, ডিল তো করেছিলাম শয়তানের সাথে, কিন্তু মাঝখানে রকি সাহেব এসে গোলমাল করে দিল। কিন্তু আজ তোর আর আমার মধ্যে কেউ নেই সোজা, আজ আমি আমার বদলা নেবই। সুজার মুখে এবার ভয়ের ছাপ স্পষ্ট। সে চেঁচিয়ে উঠল, কি বলছিস কি তুই এসব? আরে क्या नाम शराब बक रहा है तू? तेरा मतलब क्या है बोल? ছোটবেলায় বাবা আর বোনের থেকে আলাদা হয়ে যায় দুর্ঘটনায়। অনাথ আশ্রমেই বড় হই আমি। ঘুষখোর পুলিশ অফিসার হয়ে বেশ চলে যাচ্ছিল আমার, কিন্তু রহমত পীর এবং সাজিয়া সেদিন এই গ্রামে এলো, সেদিন চিনতে পারলাম আমার বাবা আর বোনকে। কিন্তু তুই নৃশংসভাবে কেড়ে নিলি আমার জীবন থেকে ওনাদেরকে। সামনে তোর গুলামি করলেও আমার মন বারবার ছিল এক বিদ্রোহের। সেদিন প্রতিজ্ঞা করলাম যে তোর সাম্রাজ্য শেষ করবই, জাগিয়ে তুললাম ইফরিতকে। শীতল কণ্ঠে বলল ইব্রাহিম। সুজার চোখ বিস্ফারিত, তার হাত পা কাঁপছে। আজ আমি আমার বোনের আর আমার বাবার মৃত্যুর বদলা নেবই সোজা। কেউ কেউ তোকে আজ বাঁচাতে পারবে না। কোমর থেকে নিজের বন্দুক বার করে বলল ইব্রাহিম, তার মুখে একটা বাঁকা হাসি। তো 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 আমায় মারলে কিন্তু খুদ भी বাঁচবি না, বাঁচবি না। আমার উকিলা তোকে ছাড়বে না, আমার দলের লোকেরা তোকে ছিঁড়ে খাবে। প্রায় ক্রন্দনরত স্বরে বলল সুজা, কে বললো আমি তোকে মারবো? তুই তো মরবি এনকাউন্টারে। বলল ইব্রাহিম। সঙ্গে সঙ্গে সে তার কনস্টেবলকে হুকুম দিল, আমার পায়ে ফায়ার করো। সাথে সাথে গুলি করলো সেই কনস্টেবল ইব্রাহিমের পায়ে। সাথে সাথে গর্জে উঠল ইব্রাহিমের পিস্তল। ঝাঁঝরা করে দিল সে চাপাখালির বাদশাহ সুজা শেখকে। কনস্টেবল নিজের বন্দুক গুজে দিল সুজার লাশের হাতে। বহুদিন পর একটা শান্তির নিঃশ্বাস ফেলল ডিএসপি ইব্রাহিম মণ্ডল। আজ সে নিজের সব পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছে। লালগোলা স্টেশনে বসে চা খেতে খেতে কাগজ পড়ছিল সালাউদ্দিন। হঠাৎ একটা খবর তার নজর কাড়ল। উত্তর 24 পরগনার কুখ্যাত দুষ্কৃতী সুজা শেখের এনকাউন্টার হয়েছে। গতকাল তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ডিএসপি ইব্রাহিম মণ্ডলের হাতে। ডিএসপি নিজেও হাসপাতালে ভর্তি, তার অবস্থা স্থিতিশীল। সালাউদ্দিনের মুখে হাসি ঝিলিক খেলে গেল। সে জানত ইব্রাহিমই ইফরিতকে জাগিয়ে তুলেছে, কিন্তু নিজের প্রেমিকাকে বশ করায় সেই ইফরিতকে সে অন্য নির্দেশ দেয়। শয়তান সেটা মানেনি। অনেক শক্ত তন্ত্রক্রিয়ার মধ্য দিয়ে সালাউদ্দিন নিজে তখন ওই শয়তানকে রুবিকার শরীর থেকে বার করে সুজার পিছনে লেলিয়ে দেয়। সালাউদ্দিন নিজেই চেয়েছিল যে ইব্রাহিমের হাতে মরুক ওই নরপিশাচ সুজা। চোয়াল শক্ত করে বলে উঠল সে, এই যুগে মানুষই মানুষকে শাস্তি দিতে পারে। ট্রেন চলে এসেছে স্টেশনে। সালাউদ্দিন ট্রেনে উঠে পড়ল। তার সামনে এক ভীষণ দায়িত্ব। মালদায় যাচ্ছে সে। এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে ওখানকার জমিদার পরিবারকে বাঁচাতে হবে তাকে। আল্লাহর নাম নিয়ে সে যাত্রা শুরু করলো। ট্রেন স্টেশন থেকে রওনা দিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী কাহিনীতে। ধন্যবাদ।